সুপ্রিয় দর্শক, ওয়েসিস এই সময় স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল আলম কাঞ্চন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশের ক্রিকেট এ নিয়ে আলোচনার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং দৈনিক সকালের খবরের স্পোর্টস এডিটর এম কায়সার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি শুরুতেই হাবিবুল বাশার সুমন আপনার কাছে যাব এবং জানতে চাইব, এই যে টেস্ট সিরিজ হলো যেটা বাংলাদেশ 1-1 ড্র করেছে, বিশেষ করে ঢাকা টেস্টে আমরা একটা অভূতপূর্ব জয় পেয়েছি। 15 মাস পরে বাংলাদেশ টিম টেস্ট ম্যাচ খেললো এবং এই জয় কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, বাংলাদেশের আসলে ক্রিকেটের অ্যাচিভমেন্ট অনেক, আমরা অনেক কিছু এর আগে করেছি। অনেক স্মরণীয় ম্যাচ আছে যেখানে আমরা জিতেছি। এর আগে অনেক টেস্ট ম্যাচে ভালো খেলেছি, বাট ডেফিনেটলি এই টেস্ট ম্যাচটা মনে হয় একটু সামথিং স্পেশাল। টেস্ট ক্রিকেটে আমরা এর আগেও জিতেছি, বাট এবারে দলটা একটু বুঝতে হবে, ইংল্যান্ড দল যারা টেস্ট ম্যাচে অনেক, সেই জয় ছিল তো ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের। আমি ওই জয়গুলো কিন্তু খাটো করে দেখছি না, খাটো করে দেখা ঠিকও হবে না। বাট যেটা বলবো যে আপনার ইংল্যান্ড টিম ডেফিনেটলি এই সময় অনেক শক্তিশালী একটা দল। টেস্ট ম্যাচে কিন্তু ওরা খুব ভালো একটা দল, এবং ওদের সাবকন্টিনেন্ট রেকর্ড কিন্তু খুব ভালো। অন্যান্য দেশের থেকে কিন্তু ওদের এই উপমহাদেশের রেকর্ডে কিন্তু খুব একটা খারাপ নয়। এমন দলের সাথে যেটা অবশ্যই একটি স্পেশাল, আমি বলবো ভেরি ভেরি স্পেশাল, শুধু স্পেশাল না, আমার কাছে সেটা আসলে অনেক বড় একটা বিষয়। আর যদি টেস্ট ম্যাচ তো আমরা অসাধারণ খেলেছি, অবভিয়াসলি আপনি নিশ্চয়ই মানবেন যে ফার্স্ট টেস্ট ম্যাচেও আমাদের যেটা উচিত ছিল। হয়তো যে আমাদের যে ব্রেকটা গিয়েছে 15 মাস ধরে আমরা খেলতে পারিনি, এটা একটা অনেক বড় কারণ মনে হয় যে আমাদের প্রথম টেস্ট ম্যাচ জিততে না পারা। বাট সেকেন্ড টেস্টে কিন্তু আমরা এই ভুলটা করিনি, যখন সুযোগ এসেছে আমরা সুযোগটা কাজে লাগিয়েছি। এখন যেহেতু লাস্ট টেস্ট ম্যাচটা খেলেছি, জিতেছি, সেটা নিয়ে বেশি কথা বলছি আমরা। বাট আমার মনে হয় পুরো সিরিজটাই বাংলাদেশ দুর্দান্ত খেলেছে, স্টার্টিং ফ্রম দ্য ওডিআই। এই সিরিজে আসলে অন্য ধরনের ক্রিকেট খেলেছে বাংলাদেশ। অ্যাজ এ সিলেক্টর, অ্যাজ এ ফর্মার ক্যাপ্টেন, অ্যাজ এ ফর্মার ক্রিকেট প্লেয়ার, আই এম ভেরি ভেরি প্লিজড অ্যান্ড রিয়েলি খুবই খুশি আমি এবার সিরিজটা নিয়ে। আমরাও সমগ্র জাতি খুশি। আচ্ছা, এম কায়সারের কাছে যদি যাই এবং আমরা যদি জানতে চাই যে হাবিবুল বাশার সুমন বলেছেন যে ভেরি স্পেশাল উইন, ভেরি ভেরি স্পেশাল, ভেরি ভেরি স্পেশাল। কেন এই ভেরি ভেরি স্পেশাল? না, অবশ্যই এটি বাংলাদেশ ক্রিকেটের, বাংলাদেশ হয়তো অনেক ম্যাচে জিতেছে, এর আগে টেস্টেও জিতেছে, ওয়ানডে তো নিয়মিতই জিতছে, কিন্তু আপনি যদি এটা অগ্রাধিকার যদি হিসাবে রাখতে চান এবং এই ম্যাচটাকে কোথায় আপনি রাখবেন, তাহলে কিন্তু অ্যাট দ্য টপ অফ দ্য লিস্ট আপনাকে এটাকে রাখতে হবে। একটা উদাহরণ দেই ছোট্ট, সেটি হলো যে ইংল্যান্ড টিমে ক্রিকেট খেলছে, টেস্ট ক্রিকেট খেলছে আজ থেকে 139 বছর ধরে, আর বাংলাদেশ খেলছে মাত্র 16 বছর। জাস্ট আপনি এখান থেকে হিসাবটা করলেই বুঝতে পারবেন যে একটা দল প্রায় 100 বছরের বেশি ধরে টেস্ট ক্রিকেট খেলছে, আর একটা দল মাত্র 16 বছর হলো টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু করেছে, তাও প্রায় নিয়মিত আমরা খেলছি এবং আমরা নিয়মিত খেলছি না। এমন যদি হতো যে আমরা নিয়মিত ইংল্যান্ডের মতো খেলছি, তা কিন্তু না। আমরা যেটি একটু আগে হাবিবুল বাশার সুমন বললেন যে আমরা 15 মাস পরে কিন্তু টেস্ট ক্রিকেট খেলতে নেমেছিলাম, এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে ওয়ানডে ক্রিকেটে আমাদের কিন্তু যে একটা শক্তিমত্তা দল হিসেবে আমরা যে নিজেদেরকে প্রমাণ করতে পারছি বা পেরেছি, সেটি কিন্তু প্রুভড হয়ে গিয়েছে। বাট আমাদের একটা সমস্যা ছিল যে আমরা টেস্ট ক্রিকেটে আমরা কেমন করব। তারপরে আপনি 15 মাস পরে যখন টেস্ট ক্রিকেট খেলতে নেমেছেন, তখন ইংল্যান্ডের সাথে এই সিরিজে বাংলাদেশ এভাবে বা এত চমৎকার খেলবে এবং সিরিজটি 1-1 ড্র হবে, আমি নিশ্চিত এটি বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠতম সবচেয়ে বড় যিনি সমর্থক, তিনিও কিন্তু আমার মনে হয় যে এত বেশি আশাবাদী ছিলেন না। কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হলো কি, যে আপনাকে বাংলাদেশ ক্রিকেট দলের উপর থেকে সবসময় কিন্তু আস্থা রাখতে হবে, আস্থা হারালে চলবে না। বাংলাদেশ অনেক খারাপ করেছে, অনেক ভালো বাজে পারফর্ম ছিল এর আগে, কিন্তু ক্রিকেট বোর্ড বা ক্রিকেট সংগঠক যারা রয়েছেন বা নির্বাচক যারা রয়েছেন, তারা কখনোই কিন্তু প্লেয়ারদের উপর থেকে আস্থাটুকু হারাননি বলে কিন্তু আজকে সেই আস্থার প্রতিদান তারা পেয়েছেন এবং বাংলাদেশ এই পর্যায়ে এত চমৎকার ক্রিকেট খেলেছে। একটি কথা আসছে, সেটা হলো আমাদের মিরাজকে নিয়ে, যে এই কন্ডিশনটা সে কিভাবে এই কাজ এত সুন্দরভাবে ইউজ করলো আর কি। এটা কিভাবে সম্ভব হলো? ঠিক আমরা যেরকম আন্ডার 19 বোধহয় তার খেলা আমরা খুব একটা দেখার সুযোগ হয় না, হয়তো পত্রপত্রিকা দু একটা এসছে আমরা জেনেছি, কিন্তু হঠাৎ করে একটি ছেলে এরকম ভাবে এক আন্তর্জাতিক পর্যায়ে এসে এত বড় এক্সপোজার সে নিল, এটা কিভাবে নিল? এটা যদি বলেন যে কোন একটা ফর্মুলা ছিল, তাহলে আসলে এটা বলা ঠিক হবে না। দেখুন, এটা আসলে একটা অসাধারণ একটা পারফরমেন্স। এটা আসলে কোনো কিছুর সাথে মেলানো যাবে না। অবভিয়াসলি টেস্ট ক্রিকেট কিন্তু শেখার জায়গা না, টেস্ট ক্রিকেট কিন্তু শিখে আসতে হয়, এবং এই ছেলেটা কিন্তু এখনো শিখছে।
এবং আসলে আমাদের আমরা একটা অফ স্পিনার অভাব বোধ করছিলাম অনেকদিন ধরে, এবং ইংল্যান্ড টিমে যেহেতু অনেকগুলি লেফট হ্যান্ডি ব্যাটসম্যান আছে, তো আমাদের একটা অফ স্পিনার দরকার ছিল। আমরা অনেকে নিয়েই কাজ করছিলাম, তো আমাদের কাছে মনে হয়েছে এই ছেলেটার মধ্যে সম্ভাবনাটা অন্যদের থেকে একটু বেশি, যার জন্য কিন্তু আমরা একটা মানে সুযোগ নিয়েছিলাম। আমি প্রিটি শিওর যে যদি ভালো না করতো তাহলে হয়তো আমাদের অনেক কথা শুনতে হতো, কেন এত অল্প বয়সে একটা ছেলেকে টেস্ট খেলে দিলাম। কি এরকম ছিল যে এরকম করতে পারে? না, সত্যি কথা যদি বলি এতখানি ছিল না। যদি বলি এতখানি প্রত্যাশা ছিল তাহলে ভুল বলা হবে, কারণ অভিষেকেই একটা 19 বছরের ছেলে এত ডোমিনেট করে এত উইকেট পাবে, এটা আসলে এটা প্রত্যাশার বাইরে বলতে পারেন। বাট একটা কথা মানতে হবে, ছেলেটা আসলে ওর ক্যালিবার আছে, হি হ্যাজ গট দ্য অ্যাবিলিটি, ওর অ্যাবিলিটি আছে, সেই অ্যাবিলিটির সার্থক প্রয়োগ করেছে শুরুতেই, যেটা আসলে সবসময় দেখা যায় না। আমার মনে হয় হি ইজ হেয়ার ফর এ লং টাইম। ইজ এ ট্র্যাডিশনাল অফ স্পিনার, ওর ফ্লাইটটা সুন্দর, বল টার্ন করাতে পারে, তো সব মিলে একটা কমপ্লিট প্যাকেজ বলবো। সবাই হয়তো বলবে যে হ্যাঁ মিরাজ কন্ডিশন ওর ফেভারে ছিল, উইচ ইজ ফ্যাক্ট, যে কন্ডিশন ফেভারেবল ছিল, এই জন্য হয়তো উইকেট পেয়েছে। বাট একটা জিনিস কিন্তু আমরা বুঝতে হবে, এখানে কিন্তু আরো অনেকগুলি স্পিনার কিন্তু খেলেছে, সবাই কিন্তু 12 উইকেট পায়নি, সবাই কিন্তু 19 উইকেট পায়নি। মিরাজ কিন্তু 19 উইকেট পেয়েছে, 12 উইকেট পেয়েছে একটা টেস্ট ম্যাচে। ইট মিনস যে ওর মধ্যে স্পেশাল কিছু আছে, আমার কাছে এটাই মনে হয়। যেহেতু হ্যাঁ কিভাবে করেছে বলবো না, বাট ওর মধ্যে কিছুটা বিশেষ কিছু একটা আছে, যার জন্য হয়তো ও এত ভালো পারফর্ম করেছে এই টেস্ট সিরিজে। আচ্ছা স্যার, আমি যদি আপনার কাছে জানতে চাই যে এর আগে কিন্তু আমরা সোহাগ গাজীকে দেখেছিলাম, এখন আবার মিরাজকে দেখছি, এই যে উত্থান, আবার হারিয়ে যাওয়ার কোনো কিছু আশঙ্কা আছে কিনা? আমরা কিন্তু এরকম দেখি না। আপনি খুব ভালো প্রসঙ্গ তুলেছেন। আমি শুধু সোহাগ গাজী নয়, এবং তার আরেকজনের কথাটা উল্লেখ করবো, তিনি হলেন আবুল হাসান। তিনি কিন্তু আপনার এই 10 নম্বর ব্যাটসম্যান হিসেবে নেমে সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, যেটি ছিল কিন্তু বিশ্ব রেকর্ড। প্রায় 100 বছরের পুরনো রেকর্ডটা তিনি ভেঙে দিয়েছিলেন। এবং এই মিরাজও কিন্তু 129 বছর পুরনো একটি রেকর্ড ভেঙেছেন, যে অভিষেক টেস্টে আপনার এত বেশি উইকেট আর কারণ নেই, মিরাজ সেই রেকর্ডটি ভঙ্গ করেছেন। তবে শুরুতেই যারা এরকমভাবে রেকর্ড করে আসেন তাদেরকে কিন্তু আমাদের হারিয়ে ফেলারও একটা আশঙ্কা থাকে, যেটি আপনি বললেন সোহাগ গাজী, আমি বললাম যে আবুল হাসান, এরকমভাবে। তবে আমি আশা করব যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই পিছনের এই দুজন যে সোহাগ গাজী এবং আবুল হাসানকে আমরা এখন দেখতে পাচ্ছি না, ঠিক এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তারা হয়তো নার্সিং এর ব্যাপারে মিরাজের ব্যাপারটা থেকে তারা একটু মানে এক্সট্রা কেয়ার দিবেন আর কি। কারণ যেভাবে হাবিবুল বাশার বলছিলেন যে মিরাজ কিন্তু, মেহেদী হাসান মিরাজ কিন্তু বাংলাদেশের জন্য অন্যতম একজন প্রতিভাবান ক্রিকেটার, এবং তাকে কিন্তু আপনার শুধুমাত্র এই 2-3 বা 2-3 বছর খেলার জন্য তিনি কিন্তু নন, তিনি কিন্তু অনেক দিন বাংলাদেশকে যদি সেবা দিতে পারেন, তাহলে আজকে আমরা যেভাবে দেখলাম যে ইংল্যান্ডের মতো দলকে নাস্তানাবুদ করতে পেরেছি, এরকম আরো অনেক মাইটি ক্রিকেট দল যারা রয়েছে তাদেরকেও কিন্তু আমরা হারাতে পারবো। কিন্তু তাকে খেলার সুযোগটা তৈরি করে দিতে হবে, যখন খেলা থাকবে না তখন যেন তার প্র্যাকটিসটা ঠিকমতো থাকে, যখন তার সমস্যা তৈরি হবে, যখন হয়তো তিনি একটু, এখন দেখুন আমরা হয়তো মিরাজের কি সমস্যা রয়েছে সেটা বুঝতে পারছি না, কারণ তিনি কিন্তু উইকেট পাচ্ছেন, কিন্তু এমন সময়ও যাবে যে এই ক্রিকেটারই কিন্তু কোনো সিরিজে হয়তো একদম ফ্লপ করবেন। হয়তো এই সিরিজে তিনি 2টি টেস্টে 19টি উইকেট পেয়েছেন, এমন হতে পারে যে 3 টেস্টের কোনো ম্যাচে তিনি হয়তো কোনো 3টি বা 4টি উইকেট পেলেন। তখন কিন্তু তাকে নার্সিং করাটা এবং তার জন্য আপনার তৈরি করাটা আমাদের ক্রিকেট বোর্ডের হবে সবচেয়ে বড় কাজ, এবং কোচদের সবচেয়ে বড় কাজ হবে। কারণটা হলো একজন ক্রিকেটার যখন সফল হতে থাকেন তখন কিন্তু তার ব্যর্থতা বা দুর্বলতাটা আপনি কিন্তু বুঝতে পারবেন না, কিন্তু তিনি যখন পারফর্ম না করেন তখনই কিন্তু তার দুর্বলতাটা বোঝা যায়। এবং আরেকটি বিষয় যদি বলে, যেটা হাবিবুল বাশার সুমন বলছিলেন, যে আমরা সাধারণত যেটা দেখি যে টেস্ট ক্রিকেটে এসে শেখার কিছু নাই, শিখিয়ে আসতে হবে, কিন্তু মিরাজের মতন ক্রিকেটার যারা একেবারেই আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ম্যাচই খেলেনি, কিন্তু সরাসরি টেস্টে সে খেললো, কিন্তু এই জায়গাটা, এই যে যদি বলি দুর্বলতা আমাদের ক্রিকেটে, ঘরোয়া ক্রিকেটের কথা যদি বলি বা অন্য কোনো অবস্থা যদি বলি, তো সেখানে কোনো একটা দুর্বলতা আছে না আমাদের? আমরা কি ঠেলে দিচ্ছে কিনা যে একটা ছেলেকে তার এত বড় একটা মানে পরিসরে খেলার জন্য তাকে কি পরিমাণ তৈরি হলো, আন্তর্জাতিক অন্য কোনো ম্যাচ খেললো না, সরাসরি আমরা তাকে ঠেলে দিলাম, এটা কোনো চাপ বা এটা কোনো মানে প্রভাব পড়বে কিনা? চাপ তো অবশ্যই, বাট এটা কিন্তু সবসময় সবার ক্ষেত্রে হয় না, এটা কিন্তু এক্সেপশন তো আসলে এক্সাম্পল হিসেবে ধরা যায় না। এই ধরনের ক্রিকেটে কিন্তু খুব বেশি আমরা আনিনি। হ্যাঁ, মুস্তাফিজ এর আগে আসছিল, বাট এটা হলো সময় এবং পরিস্থিতির টানে। যদি ওরা আন্তর্জাতিক পর্যায়ে খুব একটা ম্যাচ খেলার সুযোগ পায়নি, বাট মিরাজও কিন্তু বয়সভিত্তিক পর্যায়ে অনেক ধরে খেলছিল, এবং
ডোমেস্টিকে কিন্তু অনেকে হয়তো জানেন না, ও কিন্তু ওর ফার্স্ট ডোমেস্টিক ইয়ার যেটা খেলেছিল এনসিএল, সেখানে কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল। হি হ্যাজ গট সাম কিছু ফার্স্ট ক্লাস ম্যাচ কিন্তু খেলেছে, একদম মানে র না, বাট অবভিয়াসলি সবাই আসলে এরকম হবে না, সবাই কিন্তু এভাবে আসে না। এছাড়া বাকি বাংলাদেশ দলের টিমে যদি দেখেন, তাকিয়ে দেখেন, সবাই কিন্তু কম বেশি ক্রিকেট খেলে এসছে। সবার পিছনে হয়তো 5-10 বছরও আছে যারা এসেছে খেলতে। যেমন কামরুল রাব্বি যে ফার্স্ট বলটা খেলেছে, ও কিন্তু এর আগে 50টার উপরে ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে এসেছে। তো সবার ক্ষেত্রে এরকম কিন্তু হবে না, সবার ক্ষেত্রে হবে না, সবার ক্ষেত্রে হয়নি, হবেও না। আর 2-1টা এক্সেপশন আসে, সেটা আসলে সময় এবং পরিস্থিতির দাবিতে আমরা সাধারণত করে থাকি। আর মিরাজের ব্যাপারটা, এই ব্যাপারটা আমি একটু যোগ করতে চাই। সেটি হলো কি যে মিরাজ একদম সরাসরি আপনি টেস্ট ক্রিকেটে চলে এসেছেন, কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, তিনি কিন্তু আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের 2বার অধিনায়ক ছিলেন, এবং আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ এখন কিন্তু যে খেলা হয় সেই খেলাগুলো কিন্তু ফিয়ার্স কম্পিটিটিভ হয়। সো সেখানে কিন্তু আপনি আন্তর্জাতিক ম্যাচের যে আবহ যেটি থাকে, সেটি কিন্তু কিছুটা হলেও সেই টিউনটা তার কিন্তু সেখানে হয়ে গিয়েছিল। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে আমি হাবিবুল বাশার সাথে একদম একমত যে কিছু জিনিস থাকে যে গড গিফটেড প্রতিভা বলা হয়ে থাকে, যে কিছু লোক কিন্তু তৈরি, আপনাকে কিন্তু অনেকে থাকে যে ধরেন আপনার যে ঈশ্বর প্রদত্ত প্রতিভা যেভাবে বলা হয়, যে আপনি তাদের জন্য খুব বেশি প্র্যাকটিসের দরকার হয় না, বা তাদের জন্য খুব বেশি আপনার একদম ধাপে ধাপে এগোতে হবে, তাও কিন্তু না, আপনি সরাসরি কিন্তু চলে আসতে পারে। একটু উদাহরণ দেই, আমাদের মাশরাফি বিন মুর্তজা কিন্তু তাই, তিনি কিন্তু সরাসরি আপনার মাত্র 2টি কি 3টি খুব সম্ভবত প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছিলেন, তারপর সরাসরি কিন্তু টেস্ট ক্রিকেটে চলে এসেছিলেন। আমার কোশ্চেনটা ছিল এরকম ক্ষেত্রে যে যদি ব্যাকগ্রাউন্ডটা শক্ত না হয়, মজবুত না থাকে, তাহলে কি এরকম টুর্নামেন্টে এসে খেললো, পারফর্ম করলো, তারপর আবার হারিয়ে গেল? আপনি একদম চমৎকার প্রশ্ন করেছেন। কারণটা হলো যে এটি কিন্তু সব সময় সব ক্রিকেটারদের জন্য এই চাপটুকু নিতে পারেন না। তো যারা নিতে পারেন না তারা কিন্তু হারিয়ে যান, এবং তারা যাতে না হারিয়ে যেতে পারেন এবং তারা যাতে তৈরি হয়ে টেস্ট ক্রিকেটে আসেন, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তৈরি করে দিতে হবে। এবং সেটা তৈরির সবচেয়ে বড় ক্ষেত্রটা হলো প্রথম শ্রেণীর ক্রিকেট, 4 দিনের ম্যাচ, 5 দিনের ম্যাচ। এই যে চট্টগ্রাম টেস্টের কথাই আমি যদি ধরি, এখানে দেখুন যে এখানে কিন্তু প্রায় প্রত্যেকটি পরতে প্রতিটি সেশনে কিন্তু বাংলাদেশ কিন্তু এক এক ধরনের সমস্যায় পড়েছে, এবং সেই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে। অনেক সর্বশেষ যে সমস্যায় পড়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে পারেনি। কি সেটি ছিল যে আপনি আরেকটু রান বেশি করতে হবে, বা সেশনে ধরেন আপনার কিভাবে বোলিং করতে হবে, আর কি কৌশল নিতে হবে, এই কৌশলটা আপনি কিন্তু শিখবেন কোথায়? টেস্ট ক্রিকেটে নয়, এটা মাঠে কিন্তু পরীক্ষার হলে গিয়ে আপনি কিন্তু শিখবেন না, এটা কিন্তু আপনাকে আগে শিখে আসতে হবে। এই আগে শেখার ক্ষেত্রটা হলো প্রথম শ্রেণীর ক্রিকেট। যদি 4 দিনের ম্যাচে বাংলাদেশের কন্টিনিউস যদি এই ধরনের প্লেয়াররা যদি খেলতে থাকেন, এবং এই ধরনের মানে আপনার এই সিচুয়েশনের কিন্তু বারবার তারা মুখোমুখি হবেন, তো এই ধরনের সিচুয়েশনের মুখোমুখি হয়ে তারা যদি 4 দিনের ম্যাচে ঘরোয়া ক্রিকেটে জিততে পারেন, ঠিক একই কাজ কিন্তু তারা টেস্ট ক্রিকেটেও এই সমস্যাটুকু পাচ্ছেন, তখন তাদের সেখানে সেই সমস্যার সমাধান করাটা খুবই সহজ হবে। চট্টগ্রামে বাংলাদেশ এই সমস্যায় পড়েছিল, সেই সমস্যাটা সমাধান হয়তো করতে পারেনি দেখে আমরা কিন্তু ম্যাচটা হেরেছি। ঠিক সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা ঢাকায় যে ম্যাচ খেলেছি, সেখানেও কিন্তু আমরা এই ধরনের প্রবলেমে পড়েছিলাম, কিন্তু সেই প্রবলেম থেকে আমরা দ্রুত শিখতে পেরে কিন্তু এই টেস্ট ম্যাচটি জিততে পেরেছি। ঠিক একই কারণে আমি বারবার বলবো যে আপনাকে টেস্ট ম্যাচে যদি ভালো পারফর্ম করতে হয়, তাহলে আপনাকে ঘরোয়া ক্রিকেটের 4 দিনের ম্যাচের বিকল্প কোনো কিছু নেই। এই ঘরোয়া ক্রিকেট নিয়ে আপনাদের কি ভাবনা? না, ঘরোয়া ক্রিকেট দেখুন, ঘরোয়া ক্রিকেট কিন্তু এখন অনেক ভালো হচ্ছে, অনেক কম্পিটিটিভ হচ্ছে। আমি নিজে ঘরোয়া ক্রিকেট 4 দিনের ম্যাচ কি আমরা খেলছি? এখন আমাদের 4 দিনের ম্যাচ একটা আলাদা টুর্নামেন্ট হচ্ছে, যেটা হলো বিসিএল টুর্নামেন্ট। এটা একটা বাড়তি অ্যাডেড টুর্নামেন্টও আমরা এখন খেলছি। ঘরোয়া ক্রিকেটে যে পজিটিভ জিনিসটা এখন হচ্ছে, আমিও তো ঘরোয়া ক্রিকেট অনেকদিন খেলেছি, তারপর অনেকদিন ধরে খেলা দেখছি ঘরোয়া ক্রিকেটে খেলা ছাড়ার পর থেকে। দ্য বিগেস্ট ডিফারেন্স আমি এখন দেখতে পাচ্ছি, যে বিগেস্ট চেঞ্জটা দেখতে পাচ্ছি, সেটা হলো উইকেটের। আগে উইকেট খুব একটা ভালো থাকতো না, উইকেটটা স্লো, লো এবং টার্নিং ট্র্যাক হতো, যেখানে ব্যাটসম্যান অনেক স্ট্রাগল করতো, স্পিনারে ডমিনেট করতো। এখনো যে ফার্স্ট উইকেট হয়েছে তা বলবো না, বাট এখন যেটা হয়েছে, উইকেটটা অনেক শক্ত হয়ে গেছে, উইকেট অনেক সলিড উইকেট হয়ে গেছে। এখন কিন্তু বল অত নিচে থাকে না, বল অত টার্ন করে না, এবং ব্যাটসম্যানরা কিন্তু খুব ভালো ব্যাটিং করতে পারে। এখন কিন্তু সেঞ্চুরির সংখ্যা দেখবেন আগে তো অনেক বেশি। এটা হলো আমাদের সেকেন্ড স্টেজ, এবং পরবর্তী স্টেজে আমি শিওর যে আর 1-2 বছর পরে আমরা ফার্স্ট উইকেট পাওয়া শুরু করবো, বাউন্সি ট্র্যাকও পাওয়া শুরু করবো, তখন হয়তো আমাদের ঘরোয়া ক্রিকেটটা আরো ভালো হবে। বাট সো ফার সো গুড, এখন কিন্তু ঘরোয়া ক্রিকেট যথেষ্ট খেলা হচ্ছে। আমার মনে হয় বিসিএল যে টুর্নামেন্টটা বিসিবি আয়োজন করে থাকে, সেটা অনেক বেশি কম্পিটিটিভ টুর্নামেন্ট হয়ে থাকে, যেটা হচ্ছে যে উইকেট আরেকটু যদি ভালো করতে পারি, তাহলে হয়তো আমাদের ঘরোয়া ক্রিকেট আরো ভালো হবে। বাট সো ফার সো গুড, এখন কিন্তু ঘরোয়া ক্রিকেটটাও বেশ ভালোই হয়, নিয়মিত হয়। আচ্ছা, শুনুন, আর একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে ইংল্যান্ডের ব্যাটিং
যখন আমরা দেখলাম যে 9-10 নম্বরে যারা যে ব্যাট তারা করছে তাদেরও দেখলাম যে কাউন্টিতে তাদের মানে সেঞ্চুরি আছে, এবং এখানে কিন্তু তার প্রমাণ মানে দেখলাম 99-এর একটা পার্টনারশিপ করেছে 10ম উইকেট জুডিতে। কিন্তু এই জায়গাগুলোতে কি আমাদের কোনো দুর্বলতা আছে আমাদের লোয়ার অর্ডারে? দুর্বলতা আছে, আমাদের অলরাউন্ডার নেই, সিম্পল ইজ দ্যাট। বাট এটা আসলে কিছু করার নেই। ইংল্যান্ড আসলে ওরা আসলে ওদের সৌভাগ্য যে ওদের যে বোলারগুলি আছে তারা ভালো ব্যাট করে। বাট ইউজুয়ালি কিন্তু টেস্ট ম্যাচে আপনি সবাই যে টিমটা করে থাকে 4 জন স্পেশালাইজ বোলার নিয়ে থাকেন, তাদের কাজ শুধু বোলিং করে, তারা ব্যাটিং করতে পারলে এটা বাড়তি একটা অ্যাডেড বোনাস হিসেবে টিমের ক্ষেত্রে ধরা হয়, যেটা ইংল্যান্ড টিমের আছে। আমাদের আনফর্চুনেটলি আমাদের যারা শেষের দিকে টেলে যারা বোলার বোলিং করেন তারা খুব একটা ভালো ব্যাটিং করতে পারছেন না। করতে পারলে খুব ভালো, বাট আমি মনে করি যে কাজ কিন্তু প্রথম 6 জন ব্যাটসম্যান 7 জন ব্যাটসম্যানই করতে হবে। বোলারদের কাছ থেকে ওরা ইংল্যান্ড পায়, ওদের একটা অ্যাডভান্টেজ, বাট ওরা কিন্তু কাউকে দলে কিন্তু ব্যাটিং করতে পারে বলে নেয়নি। ওদের যে ফাস্ট বোলার তাদের কিন্তু ফাস্ট বোলিং এর জন্যই নিয়েছে, ওরা ব্যাটিং করতে পারে, এটা ওদের আসলে একটা মানে কি বলবো অ্যাডভান্টেজ, যেটা আমাদের নিতে পারছি না। যদি আমরা অলরাউন্ডার খুঁজছি, আমাদের তো অলরাউন্ডার এখন আপাতত হাতে নেই, বাট যেভাবে খেলা চলছে আশা করি ভবিষ্যতে আমরা এরকম অলরাউন্ডার পেয়ে যাবো। বাট টেস্ট ম্যাচে কিন্তু আপনার ওই রান করে কিন্তু প্রথম 7 জনেরই করতে হবে। পরের যে বোলার ওরা কিন্তু স্পেশালাইজ বোলার হিসেবে খেলে, যদি ওরা করতে পারে ভেরি গুড, আমাদের জন্য খুব ভালো। বাট আমি ফিল করি যে রানটা কিন্তু আপনার প্রথম যে 7 জন ব্যাটসম্যান তাদেরই করতে হবে। স্যার কিছু বলবেন কিনা লোয়ার অর্ডার ব্যাটিং নিয়ে? যদি মানে না, সেটাই আমি হাবিবুল বাশারের সাথে একমত, কারণ তিনি নিজে মাঠে খেলেছেন, তিনি অধিনায়ক ছিলেন, তিনি টিম ম্যানেজমেন্টের সাথে এখন জড়িত রয়েছেন, তিনি দল করেছেন এবং তিনি কিন্তু বেশ ভালো জানেন। সবচেয়ে বড় বিষয়টা হলো কি যে আপনার স্পেশালাইজেশনের একটা বিষয় রয়েছে, যে ব্যাটসম্যানদের কাজ ব্যাটসম্যানদেরকে করতে হবে, বোলারদের কাজ বোলারদেরকে করতে হবে। বোলারদের কাজ তো ব্যাটসম্যানরা করে দেন না, সো ব্যাটসম্যানদের যে কাজ রয়েছে সেই কাজটুকু কিন্তু করতে হবে। বোনাস হয় কিনা সেটা বোনাস সব সময় কিন্তু আপনি পাবেন না। আপনি বোনাসের অপেক্ষা থেকে যদি আপনি সবসময় থাকেন তাহলে কিন্তু শুরুর দিকে যে ব্যাটসম্যান তারা হয়তো তাদের দায়িত্বটুকু পালন করতে পারবেন না ঠিকমতো। সবচেয়ে বড় বিষয় হলো যে শুরুর 7 ব্যাটসম্যানও বলবো না, আমি বলবো যে 6 ব্যাটসম্যান, শুরুর 6 ব্যাটসম্যান যদি তাদের দায়িত্বটা পালন করতে পারেন তাহলে লেজের সারির ব্যাটসম্যানদের আপনার বোনাসের তো প্রয়োজন হয় না। আপনি তখন যে মূল বেতন পাবেন সেটাই দিয়ে কিন্তু মোটামুটি অনেক সাফল্য অর্জন করতে পারবেন। সো আমার মনে হয় যে সেটি কোন সময় হয়, সব সময় কিন্তু না। আপনি প্রত্যেকটি ম্যাচে যদি লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে বড় রান আশা করেন বা বিগ পার্টনারশিপ আশা করেন তা কিন্তু না। তবে এখানে আমি একটি জিনিস যোগ করব যে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের মধ্যেও কিন্তু এক ধরনের একটা ক্যারেক্টার ডেভেলপ করতে হবে আপনার ব্যাটিংয়ের, যে কখন কোন ধরনের ব্যাটিং করতে হবে এই সিচুয়েশন বুঝে সেই সিচুয়েশন অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। লোয়ার অর্ডার ব্যাটসম্যান যে আপনাকে সবসময় 50 রান 60 রান 70 রান করে দিবেন তা কিন্তু না। কিন্তু লোয়ার অর্ডার ব্যাটসম্যান আপনি ম্যাচের পরিস্থিতি বুঝে যদি দরকার হয় যে 100 বল খেলে আমাকে 5 রান করতে হবে, তাহলে সেই সিচুয়েশনের সাথে তাকে অ্যাডাপ্টেড হতে হবে। এই জিনিসগুলি আমার মনে হয় যে শেষের সারির ব্যাটসম্যানদের মধ্যে এই অভ্যাসগুলি তৈরি করতে হবে। আমরা দেখলাম যে স্টোকসের উইকেটটা পাওয়ার পর সাকিবের একটু ব্যতিক্রমী উদযাপন, স্যালুট। কেন এই ব্যতিক্রমী উদযাপন, কি বুঝাতে চাইছেন সাকিব? না দেখুন, সাকিবের এই ব্যতিক্রমী উদযাপন দেখে আমি কিন্তু সাংবাদিক হিসেবে খুব একটা অবাক হইনি। কারণটা হলো যে সাকিব কিন্তু এ ধরনের আরো অনেকবার কিন্তু এ ধরনের ব্যতিক্রমী বেশ কিছু উদযাপন করেছিলেন, বেশ কয়েকটা করেছিলেন। একটা উদাহরণ দেই, সেটি হলো যে খুলনায় তিনি কিন্তু একটা সেঞ্চুরি করার পর লাভ সাইন দেখিয়েছিলেন। তখন তিনি নতুন নতুন বিয়ে করেছিলেন, খুব সম্ভবত তখন বোঝার কোনো মানে এটা অবকাশ মানে এটা জানতে খুব বেশি কষ্ট হবে না যে কেন তিনি করেছিলেন। সেটি হলো এক। নাম্বার 2 হলো যে তিনি কিন্তু বাংলাদেশ এক ওয়ানডে সিরিজে একটা এশিয়া কাপে ওয়ানডেতে খুব ভালো করার পর এক ধরনের টুপি হঠাৎ করে মাথায় তিনি পরেছিলেন। পরে দেখা গেল যে সেই টুপিটি কিন্তু বাংলাদেশের প্রায় সব মানে দর্শক এবং সমর্থকদের মধ্যে ব্র্যান্ডের মতো হয়ে গিয়েছে। আর বেন স্টোকসের সাথে তিনি যেটি করেছেন এর মূল বিষয়টি হলো যে সিরিজ শুরু হওয়ার আগে থেকে, মানে সিরিজ শুরু হওয়ার প্রথম দিন থেকে বেন স্টোকস কিন্তু ওয়ানডে সিরিজের কথা আমি বলছি, বেন স্টোকস কিন্তু বাংলাদেশ দলের সঙ্গে একটা খিটিমিটি ব্যাপার থাকে না, এই খিটিমিটি ব্যাপারটা তিনি কিন্তু তৈরি করেছিলেন। তিনি কিন্তু বেশ একটু বদমেজাজি টাইপের ক্রিকেটার, যদিও খুব ভার্সাটাইল ক্রিকেটার, প্রতিভাবান ক্রিকেটার, বাট তিনি একটু স্লেজিং এ বিশ্বাসী এবং একটু যখন বোলিং এ একটু মার খান বা বোলিং এ একটু 4 বা কেউ বা তার বলে ছক্কা হাগায় তখন তার কিন্তু রাগ বেড়ে যায় একটু, সাথে সাথে কিন্তু মানে নিজের ভাবভঙ্গিটা এরকম মাঠের মধ্যে সেরকম ভাবে তিনি করে ফেলেন। প্লাস তার আরেকটি যে বিষয়টি রয়েছে, তখনই তিনি যে ব্যাটসম্যান এই কাজটি তার বলে মারেন সেই ব্যাটসম্যানকে তিনি হয়তো একটু কথার মানে চালাচালি করেন আর কি, সেটি তার অভ্যাসের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেটি আমরা দেখেছি যে দ্বিতীয় ওয়ানডেতে কিন্তু ম্যাচ শেষে তিনি কিন্তু সাকিবের সাথে হ্যান্ডশেক করেননি এবং এক ধরনের একটা ধাক্কাধাক্কির মতোই ঘটনা ঘটেছিল। সো এই সিরিজ শুরু হওয়ার পর থেকে কিন্তু বেন স্টোকস এক অর্থে কিন্তু বাংলাদেশের মানে সবার কাছে এক ধরনের ভিলেনের মতো হয়ে গিয়েছিলেন। এবং সর্বশেষ যে ঘটনা ঘটেছে সেটি হলো চট্টগ্রাম টেস্টে, এই ঢাকা টেস্টে
সাব্বির যখন বেশ অ্যাটাকিং মুডে ক্রিকেট খেলছিলেন তখন সাব্বিরের সাথেও তিনি কিন্তু বেশ কয়েকবার কথা চালাচালি করেছিলেন। সাব্বিরের সাথে তার ওয়ানডেতেও এই ধরনের একটা সমস্যা তৈরি হয়েছিল এবং এই কারণে কিন্তু সাব্বিরকে জরিমানা করেছিলেন ম্যাচ রেফারি। এবং সেখানে বোধহয় উদযাপন করার জন্য একটা অন্য ধরনের একটা রেস্ট্রিকশন তৈরি করে দেওয়া হয়েছিল। সেটি আইসিসি একটি নতুন আইন ধারা তৈরি করেছে, সেই ধারায় বাংলাদেশ হয়তো সেই ধারার বিরুদ্ধে মানে ওইটুকু করতে পারেনি দেখে, পরিমিতি একটু বাইরে চলে গিয়েছিল দেখে কিন্তু সেই জরিমানাটা করা হয়েছিল। কিন্তু তারপরও বেন স্টোকস উদযাপনের জন্য কি স্যালুট না, বেন স্টোকসের সাথে সেই ধরনের সম্পর্কটা কিন্তু মানে এই ধরনের খিটিমিটি কিন্তু লেগেই ছিল সেই ওয়ানডে সিরিজ থেকে। তো সর্বশেষ যেটি বললাম যে ঢাকা টেস্টেও কিন্তু সাব্বির যখন সেকেন্ড ইনিংসে ব্যাট করছিলেন তখনও তার সাথে কিন্তু বেশ কয়েকবার তিনি কিন্তু কথার এরকম চালাচালি করেছিলেন এবং একসময় কিন্তু আম্পায়ার তাকে মানাও করেছিলেন, ফিল্ড আম্পায়ার তাকে কিন্তু বেন স্টোকসকে মানাও করেছিলেন যে তুমি যেন তার সাথে আর এই ধরনের কথাবার্তা না বলো। এবং পরে কিন্তু বেন স্টোকস এটি রাখেননি, ওইরকম এইটা আম্পায়ারের কথা শোনেনি এবং তাকে জরিমানাও করা হয়েছিল। তো ইনিংস শেষে নিশ্চয়ই সাব্বির যখন এই ড্রেসিং রুমে গিয়েছেন এবং ড্রেসিং রুম থেকে নিশ্চয়ই সবাই দেখেছে যে বেন স্টোকসের আচরণটা কেমন হচ্ছে। তো বেন স্টোকসকে বাংলাদেশ একটা জবাব দেওয়ার মোক্ষম একটা সুযোগ খুঁজছিল এবং সেই সুযোগটা যখন এলো, বেন স্টোকস যখন ব্যাট করছিলেন তখন সাকিব বল করছিলেন এবং সাকিবের সেই ওভারটার আমি বর্ণনা দেই একদম পুরোপুরি। প্রথম বলে ডট বল ছিল, পরের বলে বেন স্টোকস কিন্তু একটি বাউন্ডারি হাঁকালেন, থার্ড বলে কিন্তু সাকিব তাকে আউট করলেন এবং বোল্ড করলেন এবং সেই আউটের পর সাকিব কিন্তু জানতেন এবং পুরো দল কিন্তু জানতো যে বেন স্টোকসই কিন্তু এই দলের এখন সর্বশেষ মেরুদণ্ড। সেই উইকেটের পর কিন্তু বাংলাদেশ জেনে গিয়েছে যে এই ম্যাচটি বাংলাদেশ তো জিতছে, এই আত্মবিশ্বাসটুকু আগে থেকেই ছিল, কিন্তু ওই উইকেটের পর কিন্তু জেনে গেছে যে ম্যাচটি আজকেই শেষ হয়ে যাচ্ছে। তো তখন তাকে সেন্ডিং অফ যেটি থাকে আর কি, যে বিদায়, তুমি এবার বাড়ি যাও বাবা, হ্যাঁ, তাকে বিদায় করে দেওয়ার জন্যই সাকিবের এই একটু ব্যতিক্রমী উদযাপন। আচ্ছা, আমি ইয়ার কাছে যাব, ফাইবুল বাশার, আপনার কাছে যদি যাই, যে ঢাকা টেস্ট জয়ের পর অনেক আলোচনা আসছে, বিশেষ করে পজিটিভ আলোচনাই বেশি, কিন্তু এই টেস্ট যদি অন্য রেজাল্ট হতো, অথবা যদি আমরা জয়টাকেই ধরে নেই যে এটার যে কিছু মানে ব্যতিক্রমী কিছু কথাবার্তা আসছে, সেটা নিয়ে কিছু আপনারা বলবেন কিনা? বলা হচ্ছে যে মুশফিকের মানে ক্যাপ্টেন্সি নিয়ে বোলিং চেঞ্জ, তারপরে ঠিক মতন এর অনেক কথাই আমরা বলতে চাচ্ছি যে জয়ের কারণে কি আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো ঢাকা পড়ে গেল কিনা? দেখুন, এট দেন আমরা জিতেছি ম্যাচটা, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। ত্রুটি বিচ্যুতি যদি কিছু থাকে ডেফিনেটলি আমরা সেটা আলাপ করি, সেটা আমরা ডিসকাস করি। আমরা কিন্তু প্রতি সিরিজের পর বসি, আমাদের সিরিজে আমরা কি করা উচিত ছিল, আমরা কোনটা ভালো করলাম, আমরা কোনটা করলে আরো ভালো করতাম, কিন্তু কোন জিনিসটা ভালো করতে পারিনি, এটা নিয়ে কিন্তু আমরা আলাপ করি। এটা যে আলাপ হয় না তা না। আসলে এই টেস্ট জয়ের পর কিন্তু আমাদের চট্টগ্রাম টেস্ট নিয়ে এক ধরনের একটা আক্ষেপ তৈরি হয়েছে যে আমরা কি এই সিরিজটা 2-0 মানে করতে পারতাম কিনা। আক্ষেপ, পজিটিভ আক্ষেপ। দেখুন, হয়তো ডেফিনেটলি আমার যদি আপনি শুধু চট্টগ্রাম টেস্ট কেন, আমার মনে হয় ওয়ানডে সিরিজ আমার যেটা হচ্ছিল, ফার্স্ট ওয়ানডেতে আমরা ওই ম্যাচটা 5 উইকেট পড়লো, ওই ম্যাচটা আমাদের ফার্স্ট ওয়ানে যেটা উচিত ছিল, সেকেন্ড ওয়ানডেতে আমরা জিতলাম। চিটাগাং এর ওয়ানডেতে বলবো আমার মনে হয় দুর্ভাগ্য, কারণ উইকেটটা পুরোপুরি পাল্টে গিয়েছিল সেকেন্ড হাফে, যার জন্য আমরা হয়তো ম্যাচ জিততে পারিনি। তো শুধু আমাদের তো ওয়ানডে সিরিজও জেতার কথা ছিল, সেখানে কিন্তু আক্ষেপ আছে আমাদের। আর চট্টগ্রামের ফার্স্ট টেস্ট যদি বলেন, হ্যাঁ, সেটা যদি জিততে পারতাম তাহলে তার থেকে আরো এখন যেটা হয়েছে তা আরো ভালো হতে পারতো। বাট একটা জিনিস বুঝতে হবে যে আমরা আসলে অনেক দিন পর টেস্ট ম্যাচ খেলছিলাম, সেই অবস্থায় আসলে কিছু ভুল করতে পারি, কিছু সুযোগ মিস করতে পারি। এটা নিয়ে আমি আসলে খুব বেশি আক্ষেপ আমার নেই। আক্ষেপ তো ডেফিনেটলি আছে, জেতার থেকে বড় কিছু তো আর হতে পারে না। তারপর টেস্ট ম্যাচ জেতা, যেটা সহজে আসে না, কারোর জন্য সহজে আসে না। যেই টেস্ট ম্যাচ জেতে তার কিন্তু কষ্ট করে জিততে হয়। তো আক্ষেপ আছে, বাট খুব বেশি আক্ষেপ নেই। আমাদের পুরো সিরিজে বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট খেলেছে, আমি আগে বলেছি আবার বলছি। আমাদের সামনে অনেকগুলি সিরিজ আছে, বড় সিরিজ, এরপরে আমাদের দেশের বাইরে বেশি সিরিজ আছে। তো আশা করি যে এই সিরিজ যেটা খেললাম, লাস্ট টেস্ট ম্যাচ যেভাবে জিতলাম, আমাদের যেটা দরকার ছিল আত্মবিশ্বাস, বিশেষ করে টেস্ট ক্রিকেটে যে আমরা ভালো করতে পারি। বাকিদের তো দেখানোর বিষয় ছিল, বাট নিজেদের কাছেও নিজেদের বিশ্বাসটা খুব দরকার ছিল, টেস্ট ক্রিকেট আমরা জিততে পারি। আমরা সেটা আমরা পেয়ে গেছি। আমি অনেক আশাবাদী। আক্ষেপ আছে, বাট খুব বেশি নেই আমার কাছে। আপনার এই প্রশ্নটাই আমি কিন্তু কালকে কোচকে করেছিলাম ম্যাচ শেষে। আচ্ছা, তো কোচ যেটি বলেছিলেন যে তিনি আশাবাদী মানুষ, এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা যদি টেস্টে আরেকটু এক্সপিরিয়েন্স হতাম, এই দলটি যদি, যেটি 15 মাসের ব্যবধানের কথা আমরা বারবার বলছি, আমরা যদি এই দলটি আরেকটু অভিজ্ঞতা যদি আমাদের থাকতো, তাহলে কিন্তু আমরা সেই ম্যাচটিও জিততে পারতাম।
তবে সেই ম্যাচ আমরা জিততে পারিনি, কিন্তু সেই ম্যাচে যে ভুলটা আমরা করেছিলাম সেই ভুল কিন্তু আমরা ঢাকায় শুধরাতে পেরেছি। তো এটা আমার কাছে অনেক বড় এবং পজিটিভ বিষয় মনে হয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনি একটু যোগ করতে চাই, যেটি বলছিলাম যে বেন স্টোকসের যে স্যালুট দেওয়াটা, যেটা সাকিবের স্যালুট দেওয়ার যে বিষয়টি, বেন স্টোকস কিন্তু এর আগেও কিন্তু স্যালুট পেয়েছেন এবং একই ধরনের স্যালুট কিন্তু 2015 সালের গ্রানাডা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মার্লন স্যামুয়েলস তাকে দিয়েছিলেন। কারণ সেখানেও কিন্তু বেন স্টোকস একই কাজ করছিলেন, যে বারবার কিন্তু ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদেরকে তিনি খেপিয়ে তুলছিলেন, স্লেজিং করছিলেন। তখন বেন স্টোকস যখন আউট হয়ে ফিরে যাচ্ছেন, তখন মার্লন স্যামুয়েলস তাকে ড্রেসিং রুমের দিকে যখন যাচ্ছিলেন, তখন মার্লন স্যামুয়েলস নিজের ক্যাপ খুলে তাকে স্যালুট দিয়েছিলেন। তবে আমার মনে হয় যে বাংলাদেশ দল পুরো ঢাকা টেস্টে যেভাবে খেলেছে এবং সিরিজ জুড়ে যেভাবে খেলেছে, মিরাজ, সাকিব এবং পুরো দলটা যেভাবে খেলেছে, তাতে কিন্তু পুরো দলটাকেই স্যালুট দেওয়া উচিত আমাদের। আচ্ছা, আর একটু ভিন্ন প্রসঙ্গে যাই, একটু সামনের দিকে তাকাই। এরপরে নিউজিল্যান্ড সফর আছে। তা আমরা এই যে স্পিন বান্ধব যে উইকেটে যারা আমরা খেললাম, এখন নিউজিল্যান্ডে তো আমরা জানি যে ফার্স্ট উইকেটে খেলতে হবে। তো এখানে কি হবে? আমাদের কি এরকম সীমার আছে? আমরা কি অবস্থায় যাব, কেমন করব? একটা জিনিস একটু বলতে চাই, সেটা হলো শঙ্কার জায়গাটা আমি যদি বলি। হ্যাঁ, আমি শঙ্কার আগে একটু আমাদের আশার কথাটা বলি। সেটা হলো যে এই সিরিজে যদি আমরা মুস্তাফিজকে পেতাম, তাহলে কিন্তু আপনি নিশ্চিত থাকেন যে শুধুমাত্র টেস্ট সিরিজ নয়, ওয়ানডে সিরিজও আমরা জিততাম। তো আমাদের এখন আশার বিষয়টি হয়েছে যে মুস্তাফিজ বেশ দ্রুত সেরে উঠছেন, এবং মুস্তাফিজ যদি ভালো মতো সেরে উঠতে পারেন এবং তাকে যদি আমরা নিউজিল্যান্ড সিরিজে পাই, এবং নিউজিল্যান্ডের যে উইকেট এবং যে কন্ডিশন, সেখানে কিন্তু মুস্তাফিজ খুব ভালো বল করতে পারেন এবং তার বোলিংটা আমাদের জন্য খুব ভালো এবং পজিটিভ একটা বিষয় হতে পারে। এটি গেল একটি বিষয়। আর নিউজিল্যান্ডের উইকেট আমাদের জন্য নিশ্চয়ই স্পিনিং উইকেট হবে না, এটা আমরা সবাই জানি। নিউজিল্যান্ডের উইকেট সুইমিং উইকেট হবে, বল আপনার কোমরের চেয়ে বেশি উপরে উঠে আসবে, সেই অভিজ্ঞতা আমাদের রয়েছে। এবং নিউজিল্যান্ডে হাবিবুল বাশাররা নিজেই খেলেছেন এবং তারা জানেন যে উইকেট কেমন আচরণ করবে, এবং তারা এখন তাদের সামনে এই দল তৈরি করার জন্য কেমন প্লেয়ার লাগবে এটা কিন্তু আর কাউকে বলে দিতে হবে না। সো আমার মনে হয় যে নিউজিল্যান্ড সিরিজের জন্য আপনি নিশ্চিত থাকুন, বাংলাদেশ ইংল্যান্ডের জন্য ঘরের মাটিতে যে ধরনের প্ল্যান করেছিল, নিউজিল্যান্ডের জন্য সেই প্ল্যানটা করবে না। নিউজিল্যান্ডের জন্য প্ল্যানটা পুরোপুরি ভিন্ন প্ল্যান হবে। তবে আশঙ্কার বিষয়টা হলো যেটি আপনি বলছিলেন, যে সেই ধরনের বোলার বাংলাদেশে রয়েছে কিনা, সেটি এখন আশঙ্কার বিষয় আমাদের সামনে। সেটি বের করার দায়িত্ব, সেই সমস্যার সমাধান করার দায়িত্ব কিন্তু নির্বাচকদের। বোলিং নিয়ে কোনো আশঙ্কা নেই, আপনাকে আমি আশ্বস্ত করতে পারি, আমাদের বোলিং নিয়ে কোনো আশঙ্কা নেই। নিউজিল্যান্ডের কন্ডিশন আমাদের বোলার ভালো করবে। কেন জানেন, আমাদের বাংলাদেশ কিন্তু যদি এই গত এক বছরের খেলা দেখেন, বাংলাদেশ কিন্তু খুব বেশি স্পিনারদের ম্যাচ জিতি না। আমরা কিন্তু এখন নিয়মিত আমরা 3টা সিমার নিয়ে খেলছি। আমাদের সিমাররা কিন্তু এখন যথেষ্ট ভালো। আমাদের সিমাররা ভালো করতে পারে না, দ্যাট বিকজ আমরা সিমার জন্য উইকেট বানাই না। আমি কিন্তু ইন পাস্ট দেখেছি, যখনই এরকম কন্ডিশন, ফেভারেবল কন্ডিশন পেয়েছে, আমাদের সিমাররা খুব ভালো করেছে। বিশ্বকাপই তার প্রমাণ। বিশ্বকাপের প্রমাণ। ইনফ্যাক্ট তাসকিনকে আমরা পাবো নিউজিল্যান্ড সিরিজে। তাসকিন উইল প্লে টেস্ট ম্যাচ। ওকে আমরা অনেকদিন আস্তে আস্তে প্রিপেয়ার করেছি। ওকে নিয়ে এখন কিন্তু আমরা অনেক লুক আফটার করি, অনেক টেক কেয়ার করি। ও কিন্তু আমরা এখানে টেস্ট খেলাতে পারতাম, জাস্ট বিকজ ও যেন আবার ইঞ্জুরিতে না পড়ে, যেন ভেঙে না পড়ে, যার জন্য কিন্তু আমরা অনেক কষ্টে কিন্তু আমরা পেশেন্ট রেখেছি। ওকে কিন্তু খেলানো হয়নি। হি ওয়াজ ফিট, বাট ওকে নিয়ে আমরা কোনো সুযোগ নেইনি যে যদি আবার ইঞ্জুরিতে পড়ে যায়। বাট নিউজিল্যান্ডকে ওকে আমরা পাবো। মুস্তাফিজকেও আমরা আশা করছি নিউজিল্যান্ডে পাবো। আমাদের দুটো ফার্স্ট বল কিন্তু হয়ে গেল। বাকি যারা আছেন তারাও কিন্তু খুব একটা খারাপ করবেন না যখন গিভেন কন্ডিশন থাকবে। আর স্পিনারে যে খুব খারাপ করবে তা কিন্তু বলবো না, নিউজিল্যান্ডের স্পিনার ভালো করে। আমরা যদি ব্যাটিং ভালো করতে পারি নিউজিল্যান্ডে, আমরা মনে হয় আমরা নিউজিল্যান্ডে খুব ভালো করবো। আচ্ছা, ব্যাটিং নিয়ে আমরা আলোচনা করছি। এই দুই টেস্টে ব্যাটিং এর কথা কি কিছু বলবেন? আমরা দেখলাম যে তামিম এবং ইমরুল, বাদবাকি ব্যাটিং গুলো কিন্তু ঠিক সেভাবে নির্ভর করার মতন খুব একটা আমরা কিন্তু খুব একটা যে খারাপ হয়েছে তা বলবো না। সাব্বির রহমান কিন্তু খুব সময় পর্যন্ত ইনিংস খেলেছে। মমিনুল কিন্তু একটা ইনিংসে একটু বুঝতে হবে যে কন্ডিশনটা কিন্তু ব্যাটিং ফেভারেবল কারোর জন্য ছিল না। দে স্ট্রাগল, আমাদেরও কিন্তু স্ট্রাগল করতেছে। এবং আমাদের ব্যাটসম্যানরা কিন্তু এখন একটু চেঞ্জ হয়েছে। আমাদের ব্যাটসম্যানরা কিন্তু একটু বাউন্স পছন্দ করে। এখন আমাদের যে টিমের যে ব্যাটসম্যানরা, তারাও কিন্তু এরকম স্লো উইকেটে খুব একটা খেলে অভ্যস্ত না, কিংবা এই ধরনের উইকেট তারা পছন্দ করে না, বিকজ দে আর অল স্ট্রোক প্লেয়ার্স। আচ্ছা, আরেকটি কথা আসে, সেটা হলো যে টেস্ট যে টিমটা, আমরা দেখি যে শুধুমাত্র মমিনুল ছাড়া আর কেউ যে একদম টেস্টের জন্য অপেক্ষা করে থাকে বা টেস্ট খেলবে, এরকম কি আমাদের আরো কিছু প্লেয়ার তৈরি হওয়া? যখন আমরা নিয়মিত টেস্ট খেলবো তখন তৈরি হয়ে যাবে। আনফরচুনেটলি আমরা তো রেগুলার টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি না। বাট আমাদের এখন যে টেস্ট টিমটা দেখেন, তারা কিন্তু বেশ ভালোই, সবাই কিন্তু মোটামুটি টেস্টে কেউ খারাপ না। আমরা মনে এখন একটা মোটামুটি একটা কম্বিনেশন পেয়ে গেছি, এবং আমাদের পাইপলাইনে কিন্তু বেশ কিছু খেলোয়াড় আছে যারা তৈরি হচ্ছে পরবর্তী খেলার জন্য।
বাট আমরা যে টেস্ট ম্যাচ নিয়ে কথা বলছি, যদি আমাদের এরকম পারফরমেন্স আমরা রেগুলার করতে চাই, আমাদের রেগুলার টেস্ট খেলা ছাড়া কোনো বিকল্প নেই। আমরা অনেকদিন পরে টেস্ট খেলে আমাদের আবার প্রথম থেকে শুরু করতে হয়। ফর্চুনেটলি এবার আমাদের কিছু টেস্ট ম্যাচ আছে এবং আমি প্রিটি শিওর যে আমরা যদি এরকম নিয়মিতভাবে টেস্ট খেলতে পারি, এরকম পারফরমেন্স বাংলাদেশ টিম আরো অনেক বেশি করবে। ঠিক আছে স্যার, আপনি কি বলবেন টেস্ট কেন আমরা কম খেলছি? তো নানা কারণ, সেটা তো আমরা জানি, কিন্তু টেস্টের যেই ব্যাটসম্যান, উপযোগী ব্যাটসম্যান গড়ে তোলা, সেটা কি আমাদের যথেষ্ট কিনা, আসতেছে কিনা? না, দেখুন আমাদের কিন্তু টেস্ট, ওয়ানডে এবং টি-20তে যে নিউক্লিয়াস, যে ব্যাটিং লাইনটা রয়েছে প্রায় সেম, একই রয়েছে। কিন্তু মমিনুল বাদে বাদবাকি, মমিনুল শুধুমাত্র টেস্ট খেলেন এবং বাদবাকিরা সব কিন্তু যে নিউক্লিয়াস, যে ব্যাটিং এর যে আপনি জোট যেটা রয়েছে, মুশফিক, সাকিব, তামিম, ইমরুল, সৌম্য সরকার, সাব্বির, এরা কিন্তু আপনি 3 ফরম্যাটে ক্রিকেটই খেলে থাকেন। এটি আমি মনে করি যে এক অর্থে ভালো। কারণটা হলো যে আপনি যখন টেস্টের জন্য একদম পুরো আলাদা একটা বাঞ্চের ক্রিকেটার নিয়ে আসবেন, ওয়ানডের জন্য নিয়ে আসবেন, টি-20-র জন্য নিয়ে আসবেন, তাহলে কিন্তু অনেক সময় দেখবেন যে আপনি জেল তৈরি হইতে কিন্তু অনেক সময় লাগে, বা আপনি দেখবেন যে অনেক দিন পরে আপনি টেস্ট ক্রিকেট খেলতে নামছেন, এই প্লেয়ারদেরকে আপনি খুঁজেই পাবেন না পরে, বা এই প্লেয়ারদের মধ্যে ওই যে বলেন না যে মরিচা পড়ে যাওয়া, ওইরকম কিন্তু হতে পারে। সো আমি মনে করি যে 3 ফরম্যাটে ক্রিকেট যারা খেলছেন তারা এইটা মানে নট এ ব্যাড সাইন, আমার কাছে মনে হয় যে এটা গুড সাইন। আর টেস্ট ক্রিকেটের কথা যেটি আপনি বলছিলেন, যে দেখুন বাংলাদেশের সঙ্গে অনেকে কিন্তু টেস্ট ক্রিকেট খেলতে চায় না। এই ইংল্যান্ডের কথাই বলি, 2005 সালে বাংলাদেশ যখন হাবিবুল বাশার নিজে লর্ডসে সেই টেস্টে ছিলেন, বাংলাদেশ সেই টেস্ট খেলেছিল এবং সেখানে আজকের যে অধিনায়ক বাংলাদেশের মুশফিকুর রহিমের টেস্ট ডেবু হয়েছিল কিন্তু লর্ডসে 2005 সালে। সেদিন মুশফিক কিন্তু একদম 15-16 বছর বয়সী একদম ইয়াং একজন বেবি ফেস একটা ছেলে ছিলেন। তো সেই মুশফিক কিন্তু আজকে এই দলের অধিনায়ক এবং টেস্ট দলের অধিনায়ক, এবং তার নেতৃত্বে বাংলাদেশ আজকে টেস্ট জিতেছে। এবং সবচেয়ে বড় বিষয়টি হলো যে সেই ম্যাচে বাংলাদেশ যখন 3 দিনে ম্যাচটি হেরে গিয়েছিল লর্ডসে, ভালো করতে পারেনি 2 ইনিংসের কোনোটাতেই। চেস্টারলি স্ট্রিটে যে পরের টেস্ট হয়েছিল সেখানেও বাংলাদেশ ভালো করতে পারেনি। তখন কিন্তু ব্রিটিশ মিডিয়া প্রচুর সমালোচনা হয়েছিল যে বাংলাদেশকে কেন টেস্ট খেলতে দেওয়া হয়। তো আমি মনে করি যে সেটার মোক্ষম একটা জবাব দিতে পেরেছে কিন্তু আজকে 11 বছর পর এসে বাংলাদেশ ইংল্যান্ডকে এই সিরিজে একটি ম্যাচে হারিয়ে এবং সিরিজটি ড্র করতে পেরে, এবং যে কায়দায় বাংলাদেশ 2টো টেস্ট ম্যাচ খেলেছে, হ্যাঁ একটি ম্যাচ হেরেছে এবং একটিতে জিতেছে, কিন্তু আপনি যদি সার্বিক বিচার করেন তাহলে কিন্তু আপনাকে ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশ দলকে বেশি আপনাকে পয়েন্ট দিতে হবে। পারফরমেন্সের গ্রাফটা বাংলাদেশের একটু বেশি ছিল। কেমন, মানে কেন বলছেন? বলছি কারণটা হলো যে দ্য ওয়ে দে প্লেড, এবং পুরো ম্যাচে বাংলাদেশের যে দাপট, যে প্রভাবটা দেখিয়েছে, সেশন বাই সেশন যে প্রভাব দেখিয়েছে, কোনো সময় কিন্তু মনে হয়নি যে ইংল্যান্ডের মতো এত টপ র্যাঙ্কিং এর একটা দলের সঙ্গে বাংলাদেশ 8 নম্বরে থাকা একটা টেস্ট, 9 নম্বরে থাকা একটা টেস্ট র্যাঙ্কিং এর দল এরকম প্রভাব নিয়ে খেলতে পারে। এবং সবচেয়ে বড় বিষয়টি হলো যে এই প্রভাবটুকু বাংলাদেশ দেখাতে পুরো ম্যাচে কিন্তু 2 ম্যাচে কিন্তু ইংল্যান্ডকে খুব অসহায় মনে হয়েছে, বা অসহায় অবস্থা দেখা গিয়েছে। এবং সবচেয়ে অসহায় কিন্তু দেখা গিয়েছে কালকে আমি যখন অ্যালিস্টার কুককে দেখলাম যে তাদের যখন 5 উইকেট পড়ে গিয়েছে, তখন কিন্তু ড্রেসিং রুমের এক কোনায় দাঁড়িয়ে উনি কিন্তু এরকমভাবে দাঁড়িয়েছিলেন এবং দাঁড়িয়ে পুরো ম্যাচ দেখছিলেন, এবং তার মনে তখন একটাই চিন্তা ছিল যে আমরা এই ম্যাচটা হেরে যাচ্ছি। তো যে খেলোয়াড় 100 বেশি টেস্ট খেলেছেন এবং তার যার 10,000-এর মতো রান রয়েছে, যার 29টি টেস্ট সেঞ্চুরি রয়েছে, এবং যে দল কিছুদিন আগে গত সামারে কিন্তু আপনি খুব ভালো পারফর্ম করে এসেছে, বড় বড় দলকে হারিয়ে এসেছে, সেই দলকে বাংলাদেশের মতো একটা অনেকদিন পরে, প্রায় 15 মাস পরে একটা টেস্ট খেলতে নামা দল এরকম সমস্যায় ফেলছে, এরকম মানে দাপটের সঙ্গে খেলতে পারছে, এটি আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় পাওনা। আরেকটা জিনিস যোগ করি, সেটি হলো যে 2টো টেস্টেই বাংলাদেশের এই পারফরমেন্স কিছু প্রমাণ করেছে যে আমরা শুধু টেস্ট ওয়ানডেতে বড় দলগুলোকে হারাতে পারি তা কিন্তু না, আমরা কিন্তু টেস্টেও চ্যালেঞ্জিং যারা রয়েছে বা বড় দল যারা রয়েছে বা উপরের সারির র্যাঙ্কিংয়ের যারা উপরেতে রয়েছে তাদেরকেও হারানোর ক্ষমতা রাখি। সো আমার মনে হয় যে এই পুরো ম্যাচে সিরিজে বাংলাদেশ যে ক্রিকেট খেলেছে সেটি পুরো বিশ্বের টেস্ট ক্রিকেটের জন্য অনেক বড় একটা বিজ্ঞাপন। এবং এই সিরিজটি দেখে এখন হয়তো পৃথিবীর অন্যান্য টেস্ট খেলুড়ে দেশগুলি, উপরের র্যাঙ্কিংয়ের যে টেস্ট খেলুড়ে দেশ যারা রয়েছে, তাদের হয়তো ভুলটা ভাঙবে যে না, বাংলাদেশের সাথেও খেললে এই একটা চ্যালেঞ্জিং একটা সিরিজ হবে। এবং হয়তো এখন অনেকে মনে করতে পারে যে বাংলাদেশে এসে খেলাটা তাদের জন্য একটা ভীতিকর পরিস্থিতি হয়ে যেতে পারে, এই কারণে হয়তো তারা বাংলাদেশকে দাওয়াত দেওয়ার চেষ্টাটুকু করবে। আমরা কি পাচ্ছি কিনা এরকম দাওয়াত? নিউজিল্যান্ড সফর ছাড়া আর কি আছে আমাদের সামনে খেলা? হ্যাঁ, আমাদের সামনে অনেকগুলো ম্যাচ রয়েছে। ইন্ডিয়াতে একটা টেস্ট ম্যাচ আছে, তারপরে বেশ কিছু এই বছর আমরা বেশ কিছু টেস্ট ম্যাচ খেলবো। হ্যাঁ, ভালো আমাদের জন্য সামনে দুটো, মানে খুব ইমিডিয়েটলি 2টো সফর আছে, নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া।
হ্যাঁ না, আমি আরেকটু ব্যাখ্যা করি। সেটা হলো যে আপনার এ বছর না, আমরা টেস্ট খেলবো কিন্তু সামনের বছর থেকে। এবছর ওয়ানডে খেলবো, আমরা সামনের বছর থেকে খেলবো, মানে জানুয়ারিতে। এবং 2017 সালে আমাদের জন্য খুব সুখের বিষয় যে আমরা 15 মাস পরে এই দুটো টেস্ট ম্যাচ খেলেছি। বাট 2017 সালে আমরা কিন্তু 11টি টেস্ট খেলবো। শ্রীলঙ্কার সাথে আছে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াও আসার জন্য ইচ্ছা প্রকাশ করছে। এখন অনেকে ইচ্ছা প্রকাশ করবে, কারণ বাংলাদেশের সাথে খেলে কম্পিটিটিভ ক্রিকেট খেলা যায়, সেই ধারণাটা তাদের মধ্যে চলে এসেছে, শুধু ওয়ানডেতে নয়, টেস্টেও। জি, আমরা একদম শেষ সময় আছি, আপনি যদি আর কিছু বলেন ক্রিকেট নিয়ে। না, তেমন কিছু বলেন না। আমি আসলে আমি নিজে খুব আশাবাদী মানুষ। বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমার সবসময় স্বপ্নটা অনেক বেশি। আমি খুব খুশি যে আমাদের ছেলেরা খুব সঠিক কাজটা করে আসছেন, নতুন খেলোয়াড় আছে তারা ভালো করছে, আমাদের টিম কালচার দাঁড়িয়ে গেছে, টিমের পারফরমেন্স অনেক বেড়েছে। অনেকে অনেক সময় অস্থির হয়ে যান আমরা স্বাভাবিক যে কোনো টিম সিলেকশন নেই কিংবা কোনো প্লেয়ারকে নিয়ে। বাট একটা জিনিস কি, আমরা যখনই যা করি অনেক চিন্তা ভাবনাই করে করি। কাউকে আসলে আমরা হুট করে নেই না, কাউকে হুট করে বাদও দেই না। এখন কিন্তু আপনি দেখেন আমাদের টিমের সিলেকশনে কিন্তু অনেক কনসিস্টেন্ট হয়। তো আর যাই করি আমরা চিন্তা ভাবনাই করি, হঠাৎ করে হুট করে কোনো কিছু করি না। এবং আশা করছি যে আমরা যেভাবে ক্রিকেট খেলছি, আমাদের সামনে এরকম উৎসব করার আনন্দের উপলক্ষ অনেক আসবে। একটা জিনিস আমি শেষ করতে চাই, সেটা হলো যে কখনো বাংলাদেশ দলের কাছ থেকে যেন কেউ আস্থা না হারায়। আপনি যখন খারাপ পারফরমেন্স করবেন তখনও যেন আস্থাটুকু থাকে, আর যখন আপনি ভালো করবেন তখন তো আপনার সবাই সমর্থনটুকু থাকবেই আর কি। যে আমাদের সেই আশা, সেই আশাবাদ আমাদের রইল, আমাদের শুভকামনা রইল ক্রিকেট টিমের প্রতি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।